আপনি যেই হন না কেন কখনো না কখনো এই জিনিসটা অবশ্যই ব্যবহার করছেন। এই লাইটারটা আপনি যখন কিনছেন হয়তো 10, 15, 20 টাকায় কিনছেন, কিন্তু চিন্তা করে দেখেন এটা লিটারেলি 7 সমুদ্র 13 নদী পার হয়ে তারপর আপনার হাতে আসছে। এটা প্রথমে একটা ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচার হয়েছে, ওয়্যার হাউজিং হয়েছে, কার্গো দিয়ে আপনার দেশে আসছে, তারপর আপনার কাছে ডেলিভারি হয়েছে। তাও এটার দাম কিভাবে কেবলমাত্র 15-20 টাকা। আজকের গল্পটা ওয়েনজো নিয়ে। ওয়েনজো হলো চায়নার পূর্ব দিকের একটা শহরের নাম। 1980-র দশকে এই শহরে কিছুই ছিল না, কিন্তু অনেকগুলো বেরোজগার এবং অভাবী মানুষ ছিল। সরকার থেকে কোনো বিনিয়োগ পাওয়া যাচ্ছিল না, তো তারা নিজেরাই চিন্তা করলো যে কি করা যায়। তাদের দক্ষতা ছিল কিভাবে জিনিসপত্র ম্যানুফ্যাকচার করা যায়। তারা সিলেক্ট করে নিল এই লাইটারকে। খুব গ্ল্যামারাস কোনো কিছু না, কিন্তু এটা সবাই ব্যবহার করে এবং বিশ্বের সব দেশে এটা এক্সপোর্ট হয়। শুরুটা হলো এভাবে, একটা ফ্যামিলি ফ্লিন্ট হুইল বানালো, একটা ফ্যামিলি গ্যাস চেম্বার, অন্য একজন ফ্যামিলি কেস বানালো, আর একটা ফ্যামিলি সবকিছু একত্র করে পুরো জিনিসটা অ্যাসেম্বলি করে ফেললো। এভাবে পুরো শহরটা একটা ফ্যাক্টরিতে পরিণত হলো। শুধু পার্থক্য হলো এক একটা পরিবার, এক একটা ওয়ার্কশপ, এক একটা ইউনিট। অর্থনীতিবিদরা এটাকে ক্লাস্টার মডেল বলে, কিন্তু ওয়েনজো শহরের মানুষজনের কাছে এটা ছিল বেঁচে থাকার একটা উপায়। এভাবে ওয়েনজো শহর হয়ে উঠলো সারা বিশ্বের সবচেয়ে বড় লাইটারের এক্সপোর্টার। তারা বাৎসরিক 100 কোটি পিসের উপরে লাইটার সারা বিশ্বে এক্সপোর্ট করা শুরু করলো। কিন্তু সমস্যা হয়ে গেল অন্য জায়গায়। পরিবাররা যেহেতু পাশাপাশি কাজ করে, সবাই সবার থেকে কম্পিটিশন করে কম দামে প্রোডাক্ট বানানোর চেষ্টা করা শুরু করলো। কেউ একজন যদি 1.5 সেন্টে ফ্লিন্ট হুইল বানানো শুরু করে, তারপরের দিনই দেখা যাচ্ছে পাশের পরিবার এটাকে 1 সেন্টে নিয়ে আসছে। এভাবে করে যেটা হওয়া শুরু করেছিল, তীব্র প্রতিযোগিতার কারণে সবকিছুর দাম অনেক অংশে কমে আসা শুরু করে। এতে কিন্তু পশ্চিমা বিশ্বের যেই দেশগুলো ছিল ইউরোপিয়ান ইউনিয়নের, তারা কিন্তু ঘাবড়ে গেল যে এই যে জিনিসগুলো এগুলো এত কম দামে কিভাবে আসতেছে। তারা ইউরোপিয়ান ইউনিয়নে গিয়ে কমপ্লেইন করে যে এখানে নিশ্চয়ই কোনো অবৈধ কিছু হচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়ন তদন্ত শুরু করলো। তদন্ত শুরু করে তারা যেটা পেলো সেটা আরো আশ্চর্যজনক বিষয়। তারা তদন্ত করে পেলো যে এখানে কোনো ধরনের কোনো ঘাপলা হচ্ছে না, কোনো অবৈধ কোনো কিছু হচ্ছে না, শুধুমাত্র খুব ইফিশিয়েন্ট এবং টাইট একটা সিস্টেম মেনটেন করা হচ্ছে, যার কারণে দামটা আসলে অনেক কম। তাহলে আসলে চায়না এই জিনিসটা কিভাবে অ্যাকমপ্লিশ করলো? 3টা ভাবে। প্রথমত স্পেশালাইজেশন। স্পেশালাইজেশন মানে হলো তারা একটা জিনিসকে বেছে নিয়েছে এবং সেই জিনিসে এতটাই মাহির হয়ে গিয়েছে যে তাদেরকে বিট করা সম্ভব না। এই যে জিনিসটা, এটার মাঝে 30টা মাইক্রোস্কোপিক কম্পোনেন্ট আছে। প্রত্যেকটা জিনিসকে তারা এত নিখুঁত ভাবে স্পেশালাইজ করেছে যে তাদের থেকে বেটার ভাবে এটা আর কিভাবে উৎপাদন করা সম্ভব বিশ্বের আর কেউ জানে না। দ্বিতীয়ত ক্লাস্টার মডেল। ক্লাস্টার মডেল মানে হলো ক্ষুদ্র ক্ষুদ্র পার্টে আপনার পুরো ফ্যাক্টরিকে বিভক্ত করে দেওয়া। কিন্তু তারা সবাই যেহেতু আশেপাশেই থাকে, এই কারণে কোনো শিপিং চার্জ নেই, কোনো ডিলে নেই। আপনি আজকে যদি কোনো পার্টের অর্ডার করেন, আগামীকাল কিংবা ঘন্টাখানেকের মধ্যেই আপনার ফ্যাক্টরিতে পৌঁছে যাবে। তৃতীয় এবং সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট, যেটা নিয়ে আমাদের আসলে শিখার অনেক কিছু আছে, সেটা হলো ভলিউম। আপনার ব্যবসা যেটাই হোক না কেন, ভলিউম অনেক বড় একটা ম্যাটার। আপনি যত বেশি ভলিউম করতে পারবেন, আপনার কস্ট সবসময় কমে আসবে, ব্যবসা যেটাই হোক না কেন। আমি এমনও শুনেছি যে তারা এই যে গ্যাস চেম্বারটা আছে, এটা যে পুরুত্ব তারা এতটা কমিয়ে এনেছে যাতে অল্প কিছু কমানোর ফলে একটা কন্টেনারে লাখ লাখ পিস বেশি দেওয়া যায়। শুধুমাত্র তাই না, তারা প্রত্যেকটা পার্টকে এতটা নিখুঁত ভাবে কাজ করেছে, এতটা নিখুঁত ভাবে সাইজ করেছে যাতে তাদের কস্টিং কমে যায়, যাতে তাদের ভলিউমের উপরে লাভ বেড়ে যায়। চিন্তা করে দেখেন, আপনি যদি বাৎসরিক কয়েকশো বিলিয়ন পিস এক্সপোর্ট হয় এবং প্রত্যেক পিসে আপনি যদি 1 সেন্টে কয়েক ফ্র্যাকশন খরচ কমাইতে পারেন, তাহলে আপনি কত মিলিয়ন ডলার বাৎসরিক বাঁচাইতে পারতেছেন। তাহলে আমরা জিনিসটাকে একটা শিক্ষণীয় বিষয় হিসাবে নেই যে আপনি যদি কোনো বিজনেসে এক্সেল করতে চান, আপনাকে ওই জিনিসে স্পেশালাইজেশন করতে হবে। ক্লাস্টার মডেল যদি করা সম্ভব হয় তাহলে করতে হবে, এবং অবশ্যই অবশ্যই ভলিউম নিয়ে খেলতে হবে।